ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। আমরা আজকে আলোচনা করব সিডিপি ক্লাস। এছাড়া আমাদের আগের যে আমরা ক্লাসটা করেছি সেখানে কিন্তু আমরা সিডিপির 25খানা কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করেছি। আজকেও আমরা এখানে 25খানা কোশ্চেন গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনা করব। তোমরা যারা এই সিডিপি এই যে 25খানা কোশ্চেনগুলো তোমরা দেখোনি, তারা অবশ্যই প্রথম থেকে দেখতে থাকবে, এবং আজকে যারা দেখছো নতুন তারা অবশ্যই কিন্তু ভালো করে লক্ষ্য করবে যে আমরা কিভাবে পরবর্তী কোশ্চেনগুলোতে এগোচ্ছি। বা আমাদের যে আগের দিনে আমরা বলেছিলাম যে প্রতিটা কোশ্চেন যখন স্ক্রিনে আসবে তোমরা নিজেদের মতো করে উত্তর করার চেষ্টা করবে। যদি ভুল হয় হোক, তাতে সমস্যা নেই, কিন্তু পদ্ধতিটা জেনে নেবে যে কিভাবে উত্তর করতে হয়। সিডিপির ক্ষেত্রে কিছু কিছু টার্ম আমরা সম্পূর্ণভাবে বাদ দিয়ে রাখি, যে অপশনের মধ্যে যেগুলো আমাদের ধরার মধ্যেই আসে না, সেই টার্মগুলো কিন্তু তোমরা চিনে নেওয়ার চেষ্টা করবে। এছাড়া নিজের প্রস্তুতি কতটা রয়েছে, যেহেতু 24-এর টেট হতে পারে আশা করা যায়, এই কারণে টেট পরীক্ষার প্রস্তুতি হিসাবে এছাড়া অন্যান্য পরীক্ষা, যেমন মনে করো যে যারা এসআই পরীক্ষা দিতে চাও, স্কুল এসআই, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ হবে। চলো শুরু করি। টিডব্লিউএস একাডেমি অ্যাপেও কিন্তু আমাদের টেটের ব্যাচ 2024 শুরু হবে। এখনো পর্যন্ত যারা ডাউনলোড করনি তারা অবশ্যই ডাউনলোড করে নেবে, ব্যাচটা, এই অ্যাপটা ডাউনলোড করে নেবে। 1 নম্বর কোশ্চেনটা দেখো, মনোবিদ হারলকের মতে শিশু বিকাশের ক্ষেত্রে নিচের কোনটি অধিক গ্রহণযোগ্য? মনোবিদ হারলকের মতে শিশু বিকাশের ক্ষেত্রে নিচের কোনটি অধিক গ্রহণযোগ্য? দুই ব্যক্তির মধ্যে কখনোই একই ধরনের ক্ষমতা দেখা যায় না। একই বয়সে দুটি শিশু অনেকটাই একই ধরনের হয়। দুটি শিশুর মধ্যে দুই ধরনের বৈশিষ্ট্যবলী, গুণাবলী লক্ষ্য করা যায়। প্রকৃতিগতভাবে দুটি শিশু কখনোই অভিন্ন হয় না। উত্তর কি হবে? মনোবিদ হারলকের মতে শিশু বিকাশের ক্ষেত্রে নিচের কোনটি অধিক গ্রহণযোগ্য? উত্তর কি হবে? দেখো, উত্তর হবে দুই ব্যক্তির মধ্যে একই ধরনের ক্ষমতা দেখা যায় না। এটা হারলকের মতে শিশু বিকাশের ক্ষেত্রে এটা কিন্তু অধিক গ্রহণযোগ্য। 2 নম্বর দেখো, একটি শিশুর সামাজিক বিকাশ বলতে বোঝায়, একটি শিশুর সামাজিক বিকাশ বলতে বোঝায় সামাজিক বিকাশ মানে সোশ্যাল ডেভেলপমেন্ট কিভাবে হতে পারে? সামাজিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে পরিপূর্ণতা, সামাজিক সম্পর্ক স্থাপন, বৃদ্ধি, দলের মধ্যে আমরা অনুভবের বিকাশ, উপরের সবকটি। উত্তর কি হবে? উত্তর কি হবে বলবে সবাই? একটি শিশুর সামাজিক বিকাশ বলতে বোঝানো হয় উপরের সবকটি, উপরের সবকটি বোঝানো হয় সামাজিক বিকাশ। 3 নম্বর দেখো, কোন বয়সে একটি শিশু রাগ ও স্নেহের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারে? কোন বয়সে একটি শিশু রাগ ও স্নেহের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারে? অর্থাৎ শিশু রাগ ও স্নেহ যে করছে, অর্থাৎ সে রাগ করলে সে যে কাঁদছে এবং আদর করলে সে হাসছে, এই যে পার্থক্য শিশুদের মধ্যে, সেটা কখন দেখা যায়? উত্তর কি হবে? উত্তর হবে শৈশবকালে। শৈশবকালে রাগ এবং স্নেহের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারা যায় শৈশবকালে। অডিওমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় অন্ধত্ব, রক্তের খারত্ব, বধিরত্ব, রক্তের অম্লত্ব। অডিওমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? উত্তর করবে, অডিওমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? নিশ্চয়ই শুনে এটা এটা দেখে বুঝতে পারছো অডিওমিটার কি হবে? বধিরত্ব।
বধিরত্ব পরিমাপ করা হয় অডিওমিটার যন্ত্রের সাহায্যে। ব্রেইল লেখা হয় কয়টি বিন্দু দিয়ে? 6টি, 8টি, 10টি, 12টি বিন্দু দিয়ে। ব্রেইল লেখা হয় কয়টি বিন্দু দিয়ে? উত্তর কি হবে? দেখো 6টি বিন্দু দিয়ে কিন্তু ব্রেইল লেখা হয়। 6টি বিন্দু। ব্রেইল কি? ব্রেইল হচ্ছে অন্ধদের শিখন পদ্ধতি। সপ্ত সৃষ্টিকারী বইয়ের সাহায্যে পড়ানো হয় বধিরদের, দৃষ্টিহীনদের, বোবাদের, স্বাভাবিক শিক্ষার্থীদের। ব্রেইল সম্পর্কে আমরা একটু বলছি, একটুখানি পরেই আমি বলছি। ব্রেইল শব্দ সৃষ্টিকারী বইয়ের সাহায্যে পড়ানো হয় বধিরদের, দৃষ্টিহীনদের, বোবাদের, স্বাভাবিক শিক্ষার্থীদের। কাদের পড়ানো হয়? শব্দ সৃষ্টিকারী বইয়ের সাহায্যে। উত্তর কি হবে? দৃষ্টিহীনদের শব্দ সৃষ্টিকারী বইয়ের সাহায্যে পড়ানো হয়। দৃষ্টিহীন শিশুদের শিক্ষণ যে পদ্ধতি, ব্রেইল পদ্ধতি। দেখো আমি এর আগে বলেছিলাম যে ব্রেইল পদ্ধতি 1829 সালে এই পদ্ধতি প্রচলন করেছিলেন লুই ব্রেইল নামে একজন ব্যক্তি। পুরো কার্ডবোর্ডের কাগজের ওপর 6টি বিন্দু দিয়ে লেখা হয় এবং ব্রেইল লেখার কলমকে স্টাইলাস বলে। ব্রেইল লেখার কলমকে স্টাইলাস বলে। লুই ব্রেইল 1829 সালে এই পদ্ধতি প্রচলন করেছিলেন। এছাড়া আরো পদ্ধতি রয়েছে, যেমন দেখো ব্যক্তিকেন্দ্রিক পদ্ধতি। ব্যক্তিগতভাবে প্রতিটা শিশুর চাহিদা অনুযায়ী শিক্ষণ পদ্ধতি নির্বাচন করা হয়, এটা পরিস্থিতি অনুযায়ী। শব্দ নির্ভর পদ্ধতি, টকিং বুক, ফোনোগ্রাফ, টেপ রেকর্ডার প্রভৃতির সাহায্যে শিক্ষাদান করা হয়, এটাকে শব্দ নির্ভর পদ্ধতি বলে। স্পর্শ শ্রবণের মাধ্যমে নির্ভুল অভিজ্ঞতা দান, এটা হচ্ছে তার একটা উদ্দেশ্য। এবং ভারতের অমৃতসরে প্রথম 1883 খ্রিস্টাব্দে দৃষ্টিহীনদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন হয়। পশ্চিমবঙ্গের কলকাতার বেহালায় 1899 সালে প্রতিষ্ঠা হয় ব্লাইন্ড স্কুল। এবং পশ্চিমবঙ্গের নরেন্দ্রপুরে ব্রেইল প্রেস রয়েছে। ইনফরমেশন গুলো মনে রাখবে, সুবিধা তোমাদেরই হবে। মূক ও বধিরদের শিক্ষার জন্য কম্পন স্পর্শ পদ্ধতির প্রচলন কে করেছিলেন? মূক ও বধিরদের শিক্ষার জন্য কম্পন ও স্পর্শ পদ্ধতির প্রচলন কে করেছিলেন? মূক ও বধিরদের শিক্ষার জন্য কম্পন ও স্পর্শ পদ্ধতির প্রচলন কে করেছিলেন? মেরি কুরি, সোফিয়া আলকন, লুইস ব্রেইল, পিরিয়ার। উত্তর হবে, দেখো উত্তর হবে সোফিয়া অ্যালকন। মূক ও বধিরদের শিক্ষার জন্য কম্পন ও স্পর্শ পদ্ধতির প্রচলন করেছিলেন সোফিয়া অ্যালকন। যারা কানে শুনতে পায় না এবং যারা কথা বলতে পারে না তাদের জন্য স্পর্শ কম্পন স্পর্শ পদ্ধতি। মূক ও বধিরদের শিশুদের যে শিক্ষণ পদ্ধতিগুলো রয়েছে, দেখো ওষ্ঠপঠন পদ্ধতি। ওষ্ঠপঠনটা কি? বক্তার কথা বলার সময় তার ঠোঁট নড়াচড়া দেখে কথা বা ভাব বুঝতে পারাকে ওষ্ঠপঠন বা বাক পঠন বলা হয়। এটাও কিন্তু পরীক্ষায় আসে অনেকবার। এবং এই পদ্ধতির প্রবর্তক হলেন জয়ান পাবলো বনে। এই পদ্ধতির প্রবর্তক ছিলেন জোয়ান পাবলো বনে। অনেক ধরনের পরীক্ষায় এটা আসতে দেখেছি যে ওষ্ঠপঠন বা বাকপঠন কাদের শিখন পদ্ধতি। তারপরে আরো পদ্ধতি রয়েছে, দেখো আঙুলের দ্বারা বানান শেখা। আঙুল সঞ্চালনের মাধ্যমে ছেলে মেয়েদের অক্ষর, শব্দ, বাক্য, বানান লেখা সহজে শেখানো যায়। ভারতে এই পদ্ধতি কর পল্লবী নামে পরিচিত। এর পদ্ধতির প্রবর্তক হচ্ছে পেরিয়ার। এই পদ্ধতির প্রবর্তক কে? পেরিয়ার। 3 নম্বর দেখো কম্পন ও স্পর্শ পদ্ধতি। এই পদ্ধতিতে ছেলে মেয়েদের অভিজ্ঞ শিক্ষকের কথা বলার সময় তাদের মুখে, গলায় হাত বুলিয়ে স্পর্শ করে উচ্চারণ করতে শেখে। এই পদ্ধতির আবিষ্কার করেন কেটি অ্যালকন ও সোফিয়া অ্যালকন। এই যে কম্পন স্পর্শ পদ্ধতি, কেটি অ্যালকন এবং সোফিয়া অ্যালকন। এছাড়া শ্রবণ সহায়ক পদ্ধতি ও দর্শন সহায়ক পদ্ধতিও কিন্তু ব্যবহার করা হয়।
শ্রবণ সহায়ক ও পদ্ধতি ও দর্শন সহায়ক পদ্ধতিও কিন্তু ব্যবহার করা হয়। কম্পন স্পর্শ পদ্ধতিতেও কথা বলার সময় তাদের মুখে গলায় হাত বুলিয়ে স্পর্শ করে উচ্চারণ করতে শেখে। এটা যারা বিশেষ ধরনের স্কুলে গিয়েছো কোনোদিন তারা দেখবে কিন্তু এই ধরনের পদ্ধতির প্রবর্তনের মাধ্যমে সেই সমস্ত বিশেষ প্রতিবন্ধী ছেলে মেয়েদেরকে কিন্তু শেখানো হয়ে থাকে। 8 নম্বর দেখো, মূল্যায়ন অ্যাসেসমেন্টের পরিপ্রেক্ষিতে নিচের কোনটি বিবৃতিটি অনুপযুক্ত? মূল্যায়ন ও অ্যাসেসমেন্টের পরিপ্রেক্ষিতে নিচের কোন বিবৃতিটি অনুপযুক্ত? উত্তর কি হবে দেখো, নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন অনুপযুক্ত কোনটি? ভালো করে লক্ষ্য করে দেখো, 23-এর, এটা 23-এর টেটে আসা। অনুপযুক্ত। উত্তর কি হবে দেখো, এখানে দেখো আগে উত্তরটা বলে নি, প্রস্তুতিকালীন মূল্যায়ন শ্রেণীকক্ষে পাঠের অগ্রগতি পরিমাপ করে না। এটা হচ্ছে মূল্যায়ন অ্যাসেসমেন্টের পরিপ্রেক্ষিতে অনুপযুক্ত। এবারে দেখো, নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন শিক্ষার্থীদের শিক্ষা ও সহশিক্ষা সংক্রান্ত উভয় দিকগুলি যাচাই করে। নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন অর্থাৎ কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, যেটাকে আমরা যারা শিক্ষক রয়েছি যা স্কুলে, তারা কিন্তু এই ধরনের নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা ও সহশিক্ষা সংক্রান্ত উভয় দিকগুলি যাচাই করে। নির্ণায়ক পরীক্ষা সংশোধনী শিক্ষার ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত নির্ণায়ক পরীক্ষা ডায়াগনস্টিক টেস্ট, যেগুলো বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক টেস্ট রয়েছে, যার ফলে শিক্ষার্থীদের কোন দিকটা দুর্বল, ভাষা শিক্ষার ক্ষেত্রে, অঙ্ক সমাধানের ক্ষেত্রে, বাচনিক ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে, সেগুলো কিন্তু নির্ণায়ক পরীক্ষা সংশোধনী শিক্ষার ব্যবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত। সমগ্র নির্দেশনামূলক প্রক্রিয়ার পর শিক্ষক শিক্ষিকা সামেটিভ অ্যাসেসমেন্ট কৌশলটি ব্যবহার করেন। সামেটিভ ইভ্যালুয়েশন যেটা ক্ষেত্রে হয়, তোমরা অনেকে শুনে থাকবে যে সামেটিভ ইভ্যালুয়েশন বছরের শেষে হয়, তাই না? সমগ্র নির্দেশনামূলক প্রক্রিয়ার পর সামেটিভ অ্যাসেসমেন্ট করা হয়। তাহলে অনুপযুক্ত এটা হচ্ছে যে প্রস্তুতিকালীন মূল্যায়ন শ্রেণীকক্ষে পাঠের অগ্রগতি পরিমাপ করে না। এটা সঠিক কথা নয়, এটা সঠিক কথা নয়, এটা অনুপযুক্ত এক্ষেত্রে। 9 নম্বর দেখো, যখন শিক্ষার্থীরা প্রদত্ত তথ্যের মধ্যে থেকে চিন্তনের চেষ্টা করে তখন তাকে বলা হয়, মানে তথ্য দেওয়া রয়েছে তার মধ্যে থেকে চিন্তনের চেষ্টা করছি, তখন তাকে কি বলা হবে? উত্তর হবে দেখো, অভিসারী চিন্তন। অভিসারী চিন্তন এটা প্রদত্ত তথ্যের মধ্যে থেকে চিন্তনের চেষ্টা করে, তখন তাকে অভিসারী চিন্তন বলা হয়। 10 নম্বর দেখো, সমাজের পিছিয়ে পড়া অংশের ছেলেমেয়েদেরা অধিক উপকৃত হবে যদি তাদের শ্রেণী অভিক্ষা গৃহকাজ থেকে মুক্ত রাখা যায়, তাদের স্বনির্ভর হওয়ার প্রশিক্ষণ দেওয়া যায়, তাদের বিদ্যালয়ে উন্নত শিক্ষণ পদ্ধতির ব্যবস্থা করা যায়, তাদের শিক্ষণের জন্য তুলনামূলকভাবে সহজ পাঠ্যক্রমের ব্যবস্থা করা যায়। সমাজের যে যারা পিছিয়ে পড়া অংশের অধিকাংশ ছেলেমেয়ে রয়েছে তারা স্কুলে আসতে চায় না, তাদের বিভিন্ন তাদের পরিবারগত বিভিন্ন সমস্যা থাকে, তাদের আর্থিক বিভিন্ন সমস্যা থাকে, সেক্ষেত্রে কি করলে তাদের উপকৃত হবে, তাদের সমাজে পিছিয়ে পড়া অংশের ছেলে মেয়েদেরকে অধিক উপকৃত হবার সম্ভাবনা বেশি রয়েছে। উত্তর হবে কি দেখো, উত্তর হবে তাদের স্বনির্ভর হওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া যদি হয়, তাহলে কিন্তু তাদের ছেলে মেয়েরা অধিক উপকৃত হবে। তাদের স্বনির্ভর হওয়ার প্রশিক্ষণ যদি দেওয়া হয়, পিছিয়ে পড়া ছেলেমেয়েরা কিন্তু তাদের আরো বেশি উপকৃত হবে, কারণ স্বনির্ভরের মাধ্যমে তার সমাজ এবং তার পরিবারের পাশে সে দাঁড়াতে পারবে। 11 নম্বর দেখো, নিচের কোন কমিশনে মূল্যায়নের অর্থ স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়?
রাধা কৃষ্ণন কমিশন, মুদালিয়ার কমিশন, কোঠারি কমিশন, কোনটিই নয়। উত্তর কি হবে? নিচের কোন কমিশনে মূল্যায়নের অর্থ স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়? নিচের কোন কমিশনে মূল্যায়নের অর্থ স্পষ্টভাবে ব্যাখ্যা করা? উত্তর কি হবে? দেখো, উত্তর হবে মুদালিয়ার কমিশনে। মুদালিয়ার কমিশনে মূল্যায়নের অর্থ অর্থাৎ ইভলিউশনের অর্থ স্পষ্টভাবে কিন্তু ব্যাখ্যা করা হয়েছে। 12 নম্বর দেখো, মূল্যায়নের চতুর্থ মাত্রাটি কে উল্লেখ করেছেন? ত্রিমাত্রিক বা ত্রিমাত্রাটি উল্লেখ করেছিলেন বেঞ্জামিন ব্লুম। কিন্তু মূল্যায়নের চতুর্থ মাত্রাটি কে উল্লেখ করেছিলেন? তৃতীয় মাত্রাটি উল্লেখ করেছিলেন বেঞ্জামিন ব্লুম, এবং চতুর্থ মাত্রাটি উল্লেখ কে করেছিলেন? ফ্রিম্যান, ওয়েম্যান, গ্রোনল্যান্ড। উত্তর করবে সবাই। মূল্যায়নের চতুর্থ মাত্রাটি কে উল্লেখ করেছিলেন? উত্তর কি হবে? উত্তর হবে গ্রোনল্যান্ড। মূল্যায়নের চতুর্থ মাত্রাটি উল্লেখ করেছিলেন। 13 নম্বর দেখো, মূল্যায়ন হচ্ছে লক্ষ্য, প্রক্রিয়া, ফলশ্রুতি, উপরের সবগুলি। কোনটি হবে? মূল্যায়ন কি ধরনের প্রক্রিয়া বলা যায়, বা কি মূল্যায়ন কি? এক কথা বলতে গেলে কি হবে বলো? মূল্যায়ন মানে হচ্ছে ইভলিউশন। আমাদের সাধারণত দু ধরনের মূল্যায়ন থাকে, একটা হচ্ছে ফরমেটিভ, ভাগ করা যায় জেনারেলি, যেটা হচ্ছে ফরমেটিভ এবং সামেটিভ। ফরমেটিভ এবং সামেটিভ কখন কখন হয়? স্কুলে বিভিন্ন বার্ষিক পরীক্ষা যেগুলো হয় সেগুলো সামেটিক, এবং বিভিন্ন বছরের মাঝখানে শিক্ষার্থীদের অগ্রগতি পরিমাপ করার জন্য আমাদের ফরমেটিভ ইভলিউশনের দরকার হয়। এখানে দেখো, মূল্যায়ন হচ্ছে একটি প্রক্রিয়া। মূল্যায়ন হলো একটি প্রক্রিয়া, প্রসেস। সমস্যা সম্পর্কে সবচেয়ে বেশি অনুভূতি প্রবণ হয় কোন শিক্ষার্থী? সমস্যা সম্পর্কে সবচেয়ে বেশি অনুভূতি প্রবণ বা প্রবণতা দেখা যায় কোন শিক্ষার্থীদের? সমস্যা সম্পর্কে সবচেয়ে বেশি অনুভূতি প্রবণ হয় কোন শিক্ষার্থী? সৃজনশীল, ধীরগতি সম্পন্ন, প্রতিভাবান, বিশেষ অক্ষমতা সম্পন্ন শিক্ষার্থী। উত্তর কি হবে? দেখো, উত্তর হবে সৃজনশীল শিক্ষার্থী। সৃজনশীল শিক্ষার্থীদের অনুভূতি প্রবণ সবচেয়ে বেশি হয় সমস্যা সম্পর্কে। শিখনের উদ্দেশ্য, শিখনের উদ্দেশ্য কি? শিখনের জন্য শিখনের উদ্দেশ্য নির্দিষ্ট করে মূল্যায়নের ভূমিকা দেখা যায়। শিখন অভিজ্ঞতার কার্যকারিতা বিচারে মূল্যায়নের ভূমিকা দেখা যায়। মূল্যায়ন কৌশলের সার্থকতা বিচারে মূল্যায়নের ভূমিকা গুরুত্বপূর্ণ, উপরের সবগুলি। উত্তর কি হবে? শিখনের উদ্দেশ্য। উত্তর হবে, দেখো, উত্তর হবে উপরের সবগুলি। শিখনের উদ্দেশ্য নির্দিষ্টকরণে মূল্যায়নের ভূমিকা দেখা যায়। শিখনের অভিজ্ঞতা কার্যকারিতা বিচারে মূল্যায়নের ভূমিকা দেখা যায়। মূল্যায়ন কৌশলের সার্থকতা বিচারে মূল্যায়নের ভূমিকা গুরুত্বপূর্ণ, অর্থাৎ শিখনের উদ্দেশ্য উপরের সবগুলি। সামাজিকীকরণ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হলো সামাজিক সংরক্ষণ, সামাজিক সঞ্চালন, সামাজিক প্রগতি, আর নাকি উপরের সবগুলি? সামাজিকীকরণ প্রক্রিয়া, সোশ্যালাইজেশন প্রসেস। উত্তর কি হবে? সামাজিকীকরণ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত কোনগুলি? দেখো, উত্তর হবে উপরের সবগুলি। উপরের সবগুলি হচ্ছে উত্তর। সামাজিক সংরক্ষণ, সামাজিক সঞ্চালন, সামাজিক প্রগতি, সবগুলি কিন্তু একটা সামাজিকীকরণ, সোশ্যালাইজেশন প্রসেস। অর্থাৎ সমাজের রীতিনীতি, কালচার সংরক্ষণ করে রাখা এবং সেগুলো পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চালন করা, এবং এর সাথে সাথে সমাজের ভালো দিকগুলো, উন্নত দিকগুলো, যেগুলো আমাদের সমাজকে প্রগতির পথে নিয়ে যাবে, সেগুলোও কিন্তু আমাদের মধ্যে নিয়ে আসা। আমাদের ফাউন্ডেশন ব্যাচ 3.0 শুরু হয়েছে, 18 তারিখ থেকে শুরু হচ্ছে। যারা টেট ছাড়াও অন্যান্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, ডব্লিউবিপি, কেপি, পিএসসি, রেল, এসএসসি, তাদের জন্য বলবো যে এই ফাউন্ডেশন ব্যাচটা কিন্তু তোমাদের কিন্তু খুবই উপকার করবে। এই কারণে তোমরা TWS একাডেমি অ্যাপ তোমরা ডাউনলোড করে কিন্তু এই ব্যাচে তোমরা যুক্ত হতে পারবে। 17 নম্বর দেখো, শিক্ষার্থীদের সামাজিকীকরণের জন্য বিদ্যালয় প্রধানত কি করবে? উত্তর করো সবাই।
শিক্ষার্থীদের সামাজিকীকরণে বিদ্যালয়ের প্রধান ভূমিকা কি থাকবে? উত্তর করবে সবাই। দেখো উত্তর হবে পাঠ্যক্রম এবং সহপাঠক্রমিক কার্যাবলী উভয়ের উপর কিন্তু গুরুত্ব দিতে হবে, অর্থাৎ পাঠ্যক্রম সহপাঠক্রমিক কার্যাবলী উভয়ের উপর সমানভাবে গুরুত্ব দেবে শিক্ষার্থীদের সামাজিকীকরণের জন্য। ব্যক্তি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অধিক সামাজিকীকরণ কখন ঘটে? বয়ঃসন্ধিক্ষণে, অতি শৈশবে, প্রাপ্তবয়স্ককালে, নাকি সারা জীবন ব্যাপী? কোন সময় ঘটে? ব্যক্তি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অধিক সামাজিকীকরণ কখন ঘটে? বয়ঃসন্ধিক্ষণে, অতি শৈশবে, প্রাপ্তবয়স্ককালে, সারা জীবন ব্যাপী? উত্তর কি হবে? অধিক গুরুত্বপূর্ণ। যেহেতু দেখো ভালো করে লক্ষ্য করো কোশ্চেনটা, ব্যক্তি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অধিক সামাজিকীকরণ কখন সমাজের সাথে সবচেয়ে বেশি মিশতে চায় বা কখন তাদের লক্ষ্যগুলো পূরণ করতে চায়? অবশ্যই বয়ঃসন্ধিক্ষণে হবে। অধিক সামাজিকীকরণ ঘটে এই বয়সের ছেলেমেয়েরা কিন্তু দেখবে যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়ছে সমাজের উন্নতির জন্য বা সমাজের ভালোর জন্য, তাদের কিন্তু একটা দেখা যায় উদ্যোগ। স্থানীয় জনপরিবেশ কমিউনিটির সঙ্গে সম্পর্ক স্থাপনে বিদ্যালয়ের ভূমিকা কোনগুলি? স্থানীয় জনপরিবেশের সঙ্গে সম্পর্ক স্থাপনে বিদ্যালয়ের ভূমিকা কোনগুলি শিক্ষার্থীদের? আর বিদ্যালয়ের ভূমিকা শিক্ষার্থীদের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে উপযুক্ত হবে আর কি? সমাজের দায়িত্ব গ্রহণের শিক্ষাদান, গণতন্ত্রের শিক্ষাদান, ন্যায়বোধের শিক্ষাদান, উপরের সবগুলি? কোনটি হবে উত্তর? উত্তর করবে সবাই, সবাই উত্তর করতে থাকো। উত্তর হবে উপরের সবগুলি। উপরের সবগুলি হচ্ছে স্থানীয় জনপরিবেশের সঙ্গে সম্পর্ক স্থাপনে বিদ্যালয়ের ভূমিকা। সামাজিক দায়িত্ব গ্রহণের শিক্ষাদান, এটাও বিদ্যালয় থেকে পাওয়া যাবে। গণতন্ত্রের শিক্ষাদান, ন্যায়বোধের শিক্ষাদান, সবগুলোই কিন্তু বিদ্যালয়ের ভূমিকার মধ্যে পড়ছে। 20 নম্বর দেখো, সাধারণভাবে শিশুর মস্তিষ্ক পরিণত হয় 3 বছর, 11 বছর, 6 বছর, 18 বছর বয়সে। সাধারণভাবে শিশুর মস্তিষ্ক পরিণত হয় কত বছর বয়সে? উত্তর করবে সবাই। সাধারণভাবে শিশুর মস্তিষ্ক পরিণত হয়, ডিএলএড যারা করেছো তাদের কিন্তু আমি বারবার বলছি 23 স্টেট বা 22 স্টেটে তোমরা যদি অংশগ্রহণ করে থাকো খুবই ভালো, এবং যদি অংশগ্রহণ না করে থাকো 24 স্টেট যদি আসে সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা দারুণ সুযোগ, এটুকু বলতে পারি, একটা দারুণ সুযোগ কিন্তু তোমরা হাতছাড়া অবশ্যই করো না। 24 স্টেট যদি হয়, হওয়ার সম্ভাবনা রয়েছে, যদি হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের এক চুল পরিমাণ চান্স মিস করা কিন্তু তোমাদের ক্ষেত্রে অসুবিধাজনক হবে। তোমরা কিন্তু পরে কিন্তু এর গুরুত্বটা কিন্তু তোমরা বুঝতে পারবে। সাধারণভাবে শিশুর মস্তিষ্ক পরিণত হয়, উত্তর হবে 6 বছর বয়সে। 6 বছর বয়সে সাধারণভাবে শিশুর মস্তিষ্ক পরিণত হয়। 21 নম্বর দেখো, ব্যক্তির জীবন বিকাশের কোন স্তরটিকে রহস্যমূলক স্তর বলে গণ্য করা হয়? ব্যক্তির জীবনের কোন স্তরটিকে রহস্যমূলক স্তর বলে গণ্য করা হয়? এখানে দেখো উত্তর হবে কোনোটিই নয়। শৈশবকে রহস্যমূলক স্তর বলা যায় না, বয়ঃসন্ধিক্ষণকে বলা যায় না, প্রাপ্তবয়স্ককে বলা যায় না। তাহলে কোন কালকে রহস্যমূলক স্তর বলা যায়? পরের কোশ্চেনই অ্যান্সার দেখো, জীবন বিকাশের বাল্য স্তরকে কেন রহস্যজনক স্তর বলা হয়? বাল্য স্তরকে কেন রহস্যজনক স্তর বলা হয়? প্রাক্ষবিক বিকাশ খুব দ্রুত ঘটে, খুব দ্রুত মানসিক বিকাশ ঘটে, শারীরিক বিকাশ খুব দ্রুত ঘটে, সমস্ত দিকের বিকাশ খুব দ্রুত ঘটে। কোন কোনটিকে, জীবন বিকাশের কোন স্তরটিকে রহস্যজনক স্তর? বাল্য স্তর। বাল্য স্তরকে কেন রহস্যজনক স্তর বলা হয়? উত্তর কি হবে? চারটি অপশনই কিন্তু খুবই কাছাকাছি, ভেবে চিন্তে উত্তর করো।
উত্তর কি হবে? দেখো উত্তর হবে প্রাক্ষবিক বিকাশ যখন খুব দ্রুত ঘটে, এর ফলে কিন্তু বাল্য স্তরকে রহস্যজনক স্তর বলা হয়, কারণ প্রাক্ষবিক বিকাশ খুব দ্রুত হারে বৃদ্ধি পায়। হারলকের মতে নিচের কোনটি শিশুর বিকাশের ক্ষেত্রে প্রকৃত সত্য? প্রকৃত সত্য কোনটা? হারলক সম্পর্কে এর আগে আমরা একটা কোশ্চেনে হয়তো পড়েছিলাম, সেক্ষেত্রে ওই কোশ্চেনের সাথে এই কোশ্চেনের একটা তফাৎ রয়েছে, একটুখানি লক্ষ্য করে তারপরে দেখবে, উত্তর করার চেষ্টা করবে। হারলকের মতে নিচের কোনটি শিশুর বিকাশের ক্ষেত্রে প্রকৃত সত্য? দেখো উত্তর কি হবে? উত্তর হবে সম্ভাবনার দিক থেকে দুই শিশু কখনোই একরকম হয় না। সম্ভাবনার দিক থেকে দুই শিশু কখনোই সদৃশ হয় না। 24 নম্বর দেখো, কোহলবার্গের মতে নৈতিক বিকাশের উপাদানগুলি কি? এই একটা জিনিস আমি বারবার বলে রাখি যে কোহলবার্গ হচ্ছে নৈতিক বিকাশ সম্পর্কে গবেষণা করেছেন এবং তিনি তার তত্ত্ব আমাদেরকে তুলে ধরেছেন। সেই তত্ত্ব সম্পর্কে আমাদের কিন্তু পড়তে হবে, এবং কোহলবার্গ সম্পর্কে প্রতি বছরই প্রায় কোশ্চেন আসছে, এক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। কোহলবার্গের মতে নৈতিক বিকাশের উপাদানগুলি কি কি? দেখো কোহলবার্গের মতে নৈতিক বিকাশের উপাদানগুলি হচ্ছে উপরের সবগুলি হচ্ছে কোহলবার্গের মতে নৈতিক বিকাশের উপাদান, যেমন জ্ঞানমূলক বিকাশ, জ্ঞানমূলক দ্বন্দ্ব, ভূমিকা গ্রহণের ক্ষমতা, এই সবগুলি হচ্ছে কোহলবার্গের মতে নৈতিক বিকাশের উপাদান। নৈতিক বিকাশ সম্পর্কে একটু বলে নিই। নৈতিক ও সামাজিক বিকাশ কোহলবার্গের তত্ত্বকে বলা হয় যে কোন পরিস্থিতিতে ঠিক বা ভুল যে যুক্তিকরণের ক্ষমতার পরিবর্তন, তাই হলো নৈতিক বিকাশ। নৈতিক বিকাশের উপাদানগুলো দেখো, জ্ঞানমূলক বিকাশ, জ্ঞানমূলক দ্বন্দ্ব, নির্দিষ্ট ভূমিকা গ্রহণের ক্ষমতা। জ্ঞানমূলক বিকাশ হবে, তার মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হবে এবং নির্দিষ্ট ভূমিকা গ্রহণের ক্ষমতার উপরে নৈতিক বিকাশের একটা লেভেলটা আসবে। নৈতিক বিকাশের 3টি পর্যায় রয়েছে, প্রতিটি পর্যায়ে 2টি করে স্তর। প্রতিটি পর্যায়ে 2টি করে স্তর রয়েছে। দেখো 1 নম্বর 2 নম্বর পর্যায়ে দেখো প্রাক সংস্কারমূলক পর্যায়, সংস্কার প্রভাবিত পর্যায়। এর মধ্যে 2খানা ভাগ রয়েছে, শাস্তিবাদ্য নীতিবোধ, ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধ। সংস্কার প্রভাবিত পর্যায়ে 2খানা ভাগ, প্রত্যাশামূলক নীতিবোধ, সমাজ নিয়ন্ত্রিত নীতিবোধ। এবং সংস্কার মুক্ত পর্যায়ে সামাজিক চুক্তি নিয়ন্ত্রিত নীতিবোধ এবং সার্বজনীন নীতিবোধ। এটা সংস্কার মুক্ত পর্যায়ে। তারপরে 25 নম্বর দেখো, কোহলবার্গের মতে নৈতিক বিকাশের জন্য কোনটি সঠিক নয় বলেছে? কোহলবার্গের মতে নৈতিক বিকাশের জন্য কোনটি সঠিক নয়? জ্ঞানমূলক দ্বন্দ্ব উপস্থাপন করা, পরোক্ষমূলক বিকাশের প্রতি সচেতন হওয়া, পরোক্ষমূলক বিকাশের প্রতি সচেতন হওয়া কোনটি? উত্তর কি হবে? দেখো উত্তর হবে পরোক্ষমূলক বিকাশের প্রতি সচেতন হওয়া। পরোক্ষমূলক বিকাশের প্রতি সচেতন হওয়া এটা কিন্তু সঠিক নয়, বাদ বাকিগুলো কিন্তু সবই সঠিক। দেখো জ্ঞানমূলক দ্বন্দ্ব উপস্থাপন করতে হবে, পরোক্ষমূলক বিকাশের প্রতি সচেতন হতে হবে, যুক্তি চিন্তনকে সক্রিয় করতে হবে, এগুলো সবই কিন্তু উত্তর। TWS একাডেমির যে আমাদের অ্যাপ রয়েছে, তারা যারা এখনো পর্যন্ত ডাউনলোড করনি তারা অবশ্যই ডাউনলোড করে নেবে। 23 টেট ছাড়াও অন্যান্য পরীক্ষার ব্যাচের কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং শুরু হতে চলেছে। আজকে এ পর্যন্ত। পরবর্তীতে আমরা আরো 25খানা গুরুত্বপূর্ণ ক্লাস কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। সবাই বেশি বেশি করে এই ধরনের ক্লাসগুলো দেখতে থাকবে। এখান থেকে যে সমস্ত কোশ্চেনগুলো তোমরা পাবে, সে কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ক্ষেত্রে, ধারণার বিকাশের ক্ষেত্রে এবং সিডিপির ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে কোশ্চেনের আনসারগুলো করতে হয় এবং কি ধরনের প্রশ্ন আসতে পারে, বা এই ধরনের আমরা যেহেতু টেট হওয়ার সম্ভাবনা রয়েছে,
যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী মানে টেটগুলোর কোশ্চেনগুলো কিভাবে একটা স্ট্যান্ডার্ড লেভেল আসছে, সেক্ষেত্রে আমরা কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো বারবার যদি আমরা প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমাদের একটা সুবিধা কিন্তু আমাদের রয়েছে। চলো আজকে এ পর্যন্ত, পরবর্তীতে আবার দেখা হচ্ছে।